নমস্কার ভিউয়ার্স, আমি সুমন কুমার দাস, একজন ডিজিটাল মোটিভেটর। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মোটিভেশনাল সাকসেস স্ট্র্যাটেজিস। আজ আমি আমার টিম নিয়ে এক সরকারি প্রতিষ্ঠানে চলে এসেছি। একজন বিশেষ মানুষের সাথে কথা বলার জন্যে, যে ব্যক্তি কর্মজীবনে খুব সাকসেসফুল হয়েছেন। কিভাবে সাকসেসফুল হয়েছেন, ওনার যে স্ট্র্যাটেজিস, সেইগুলো আজ আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানাবো। আসুন পরিচয় করি তার সাথে। ওনার নাম অনুপ বন্দ্যোপাধ্যায়। স্যার, আপনাকে নমস্কার এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আজকে সময় দেওয়ার জন্য। আমরা এসেছি আপনার কাছ থেকে শোনার জন্য যে আপনি আপনার জীবনে সাকসেস কীভাবে হলেন। আপনার বক্তব্য ইউটিউব চ্যানেলের মাধ্যমে যারা কর্মপ্রার্থী বেকার যুবক যুবতী আছেন তাদেরকে মেসেজ দেওয়ার জন্য এসেছি। তো সেই সুবাদে আপনাকে প্রশ্ন করব, আমাদের একটু সহযোগিতা করবেন স্যার? নিশ্চয়ই। আপনি কিছু মেসেজ দিয়ে স্টার্ট করতে পারেন। ঠিক ঠিক। স্যার, আমি খবর পেয়েছি যে এই প্রতিষ্ঠানে আপনি দীর্ঘদিন ধরে কাজ করছেন। সরকারি প্রতিষ্ঠান, অনেকে তো ভাবতেই পারে না যে সরকারি প্রতিষ্ঠানে আজকাল এত উঁচু পোস্টে চাকরি পাওয়া যেতে পারে বেশভাবে। এই ধ্যান ধারণা থেকে যাতে মুক্তি পায় আমাদের নিউ জেনারেশন, তার জন্য কিছু প্রশ্ন স্টার্ট করছি। ফার্স্ট প্রশ্ন স্যার, আপনি যে পোস্টে চাকরি করছেন সেই পোস্টটা কি নাম যদি বলেন? আমি বর্তমানে যে পোস্টে কর্মরত আছি, এই পোস্টটির নাম হচ্ছে সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার। এটি একটি রেলওয়ের টেকনিক্যাল বা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একটি পোস্ট। বাহ, ভালো স্যার। আপনি এই পোস্টে কতদিন ধরে চাকরি করছেন? আমি বিগত 16 বছর ধরে এই পোস্টে কর্মরত আছি। 16 বছর হয়ে গেল? 16 বছর হয়ে গেছে। দীর্ঘদিন ধরে কাজ করছেন। হ্যাঁ। তো স্যার, আমার প্রশ্ন, যে আপনি চাকরি পেয়েছেন, জন্য স্টাডি করতে হয়েছে। আপনার স্টুডেন্ট লাইফে আপনি কি কোনো স্ট্রাগল করেছিলেন পড়াশোনার জন্য? স্টুডেন্ট লাইফে স্টুডেন্ট লাইফে স্ট্রাগল ইন দ্যাট সেন্স, মানে খুব একটা যে আমি সিরিয়াস ছিলাম স্টুডেন্ট লাইফে, মানে পড়াশোনার ব্যাপারে যে খুব মানে সচেতন, খুব পড়ুয়া এবং রুটিন মেনটেন করে পড়াশোনা করা, ওটাই ছিলাম না। কিন্তু সেই হিসাবে স্ট্রাগলটা আমি বুঝতে পারি। ভেবেছিলাম হয়তো সারা জীবনটা এভাবেই কেটে যাবে। আচ্ছা আচ্ছা। পড়াশোনা না করলেও চলবে সিরিয়াসলি। আচ্ছা। তারপর যত আস্তে আস্তে বড় হতে থাকলাম, বুঝতে পারলাম যে না, এরপর তো পড়াশোনাটাকে সিরিয়াসলি নিতে হবে। কিন্তু কোনো মানে স্টুডেন্ট লাইফে সেভাবে কিন্তু আমি স্ট্রাগল করতে হয়নি সেভাবে। এবং সেটা করতে হয়েছে আমার পড়াশোনা, মানে আমাদের যে শিক্ষা জীবন, এডুকেশন লাইফটা শেষ হওয়ার পর, তারপর শিক্ষা জীবনটা। আচ্ছা আচ্ছা। তো স্যার, নেক্সট প্রশ্ন, গভর্নমেন্ট সার্ভিস পাওয়ার জন্য আপনি কতটা পরিশ্রম আপনি করেছেন? গভর্নমেন্ট জব পাওয়ার জন্য যতটা বা পরিশ্রম করা দরকার ছিল, বা যে সময় দরকার ছিল, ঠিক সে সময় কিন্তু পরিশ্রম আমার ক্ষেত্রে নেওয়া হয়নি। আচ্ছা। আমি অনেকটাই পিছিয়ে, দেরি করে বলা ভালো, এই সরকারি চাকরির জন্য পড়াশোনা শুরু করি। এর আগে আমি প্রাইভেট ফার্মে চাকরি করতাম। সেখানে করার পর যে প্রিপারেশনটা গভর্নমেন্ট জবের জন্য নেওয়া দরকার, সেই প্রিপারেশন কিন্তু সেই সময় এবং সেই মাত্রার প্রস্তুতি নেওয়া কিন্তু সম্ভব নয়। হ্যাঁ, প্রাইভেট ফার্মে চাকরি করার পর তার ফলে আমার পক্ষে কিন্তু যে যেভাবে এবং যতটা সময় দিয়ে
প্রস্তুতি নেওয়া উচিত সরকারি চাকরির জন্য, ঠিক ততটা সেভাবে নেওয়া হয় না। তা সত্ত্বেও স্যার তার আপনি সত্ত্বেও আমি যখন মানে আমার শেষের দিকে আর কি আমার যেটা মানে এজ মানে চাকরি এজ লিমিট যেটা হ্যাঁ, age যেটা শেষের দিকে, তখন আমি একবার বছরখানেক খুব প্রিপারেশন মানে টাইম দিয়ে একটু মানে টাইমের পরিমাণটা বাড়িয়ে খুব ইন্টেন্স একটা প্রিপারেশন নিয়েছিলাম 1 বছর, এবং বলতে পারেন খানিকটা তার জন্যে এবং খানিকটা আমার মানে লাখও সেক্ষেত্রে তো আমাকে ফেভার করেছে। তাই জন্য আমি ভাগ্যবান যে সেই 1 বছরের আগে থাকতেই আমি মোটামুটি আমার পরীক্ষা উত্তীর্ণ হতে পরীক্ষা উত্তীর্ণ হতে পেরেছি এবং আমি ভালোভাবে পড়েছি। মানে আমি যা বুঝলাম মানে উপরওয়ালাও আপনার কে সাথ দিয়েছিল, যে দেখলো যে এই ব্যক্তি তো লাস্ট মানে লিমিট এজ লিমিটে এসে অনেক চেষ্টা করছে, তাহলে তা খানিকটা বলতে পারে যে চেষ্টা করলে তার একটা সুফল পাওয়া যায়। হ্যাঁ স্যার, ঠিক আছে। তো স্যার নেক্সট প্রশ্ন আমার, গভর্নমেন্ট সার্ভিস পাওয়ার জন্য আপনাকে কোথায় কোথায় যেতে হয়েছে এবং এর জন্য আপনি কতটা আপনাকে পরিশ্রম করতে হয়েছে পরীক্ষা দিতে গিয়ে? দেখুন, প্রথমেই বললাম আমি যে আমি খুব একটা গভর্নমেন্ট জব দিইনি। আচ্ছা, প্রথম থেকেই আমি প্রাইভেট পরীক্ষা দিইনি, গভর্নমেন্ট জব যে পরীক্ষাগুলো দিইনি, প্রথম থেকেই আমি প্রাইভেট ফার্মে মানে আমার ফোকাস ছিল যে প্রাইভেট ফার্মে আমার যে ক্যারিয়ারটা আমি তৈরি করব। কিন্তু পরবর্তীকালে নানা সমস্যার জন্য আমি আবার আমার চিন্তাভাবনা পরিবর্তন করি এবং খুব কম সংখ্যকই আমি দিয়েছি পরীক্ষা, সরকারি চাকরির পরীক্ষা খুব কম সংখ্যকই দিয়েছি। কোথায় কোথায় গেলেন স্যার পরীক্ষা দেওয়ার জন্য? চাকরির পরীক্ষার জন্য আমি যেগুলো মনে পড়ছে আমার খুব বেশি যাইনি, হাতে গোনা বলছেন সম্ভবত। দূরে মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে আমি গেছি চেন্নাই, আচ্ছা, রাঁচি, আচ্ছা, ভুবনেশ্বর, বাইরে বলতেই পারে। এই যে আর এছাড়া ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমার মোটামুটি যে কোনো পরীক্ষাগুলো ছিল সেগুলো দিয়েছি। আপনার হোম টাউনের বাইরে গিয়ে যে পরীক্ষা দিয়েছে সেখানে গিয়ে নতুন লোক, নতুন মানে থাকার জায়গা, নতুন ভাবে আপনাকে ওখানে চলাফেরা করতে হয়েছে, আপনি আনইজি ফিল করেছেন সেখানে গিয়ে? সে তো হবেই, মানে ব্যাপারটা হচ্ছে যে বাইরে গেলে সেখানে তো নিচের বাড়ির নিজের ঘরের যে কমফোর্ট জোন হ্যাঁ, থাকবে না সেখানে। হ্যাঁ, সেই কমফোর্ট জোন থেকে বাইরে বেরিয়ে অচেনা জায়গায় নতুন পরিবেশ, অচেনা পরিবেশ সেখানে মানিয়ে নেওয়া, অ্যাডজাস্ট করে মাথা ঠান্ডা রেখে সেখানে পরীক্ষা দেওয়া, ওই সেখান থেকে ভালো মানে ভালো পরীক্ষা দেওয়া, শুধু পরীক্ষা দেওয়া নয়, ভালো পরীক্ষা দেওয়া, তো সেটা একটা চ্যালেঞ্জের বিষয়। হ্যাঁ, আপনার এই অভিজ্ঞতা শোনার জন্য আমি এই প্রশ্ন স্যার সেট করেছি। আর ভিউয়ার্সদের বলবো, দেখুন পরীক্ষা দিতে বাইরে গিয়েছে, সেখানে গিয়ে মানে কমফোর্ট জোন থেকে বেরিয়ে গিয়ে ওখানে টাইম পাস করে মানে পরীক্ষা দিতে হয়েছে, সহ্য করতে হয়েছে সব কিছু। তো এটা একটা কিন্তু বিষয়, জানার বিষয়, বোঝার বিষয়। স্যার নেক্সট প্রশ্ন, গভর্নমেন্ট সার্ভিস পাওয়াটাকে কি আপনি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলেন যে আমি আমাকে পেতেই হবে বা পাওয়া যায়, পাওয়ার যাওয়ার জন্য যা করতে হবে তা করবো? যখন আমার এজের যে আমাদের যেটা নির্ধারিত লিমিট হ্যাঁ। সেটা শেষের দিকে চলে আসছে আমার দিয়ে, আর বলছি আমার বছর আর 2-3 বছর বাকি আছে আমার আচ্ছা, আমার মানে এজ লিমিট শেষ হওয়ার জন্য, তো তখন থেকে আমি মোটামুটি একটু সিরিয়াসলি ব্যাপারটাকে নেওয়া শুরু করি আচ্ছা, এবং সিরিয়াসলি পড়াশোনা শুরু করি। এটা চ্যালেঞ্জ হিসেবে আপনাদের চলে আসলো? তখন এটাকে নিয়েছিলাম অ্যাজ এ চ্যালেঞ্জ। তো এটা আমি বলবো যে এই চ্যালেঞ্জটাকে অত দেরি করে নেওয়া না নিয়ে অনেক আগেই প্রথম থেকেই নেওয়া উচিত, যাতে করে মানে অহেতুক সময় নষ্ট না। বাহ, খুব ভালো লাগছে স্যার, প্রত্যেকে বুঝতে পারলো যে প্রথম থেকে এই চ্যালেঞ্জটা আমাদের নিয়ে নেওয়া উচিত, যাতে সময়টা নষ্ট না হয়। স্যার নেক্সট প্রশ্নে আসি, সঠিকভাবে প্রিপারেশন নিয়ে গভর্নমেন্ট সার্ভিস পাওয়া যায় এই বিশ্বাসটা কি প্রথম থেকে আপনার ছিল? দেখুন, আমি বললাম যেটা যে গভর্নমেন্ট জব মানে সরকারি চাকরি যে আদৌ হয় মানে কিভাবে পাওয়া যায় সে সম্বন্ধে আমার প্রথম দিকে কোনো রকম স্বচ্ছ ধারণা ছিল। সেজন্য আমি গভর্নমেন্ট জবের সম্বন্ধে কিন্তু প্রথম থেকেই অনীহা ছিল এবং আমি প্রাইভেট সেক্টরেই আমি কিন্তু আমার ক্যারিয়ারটাকে চুজ করেছিলাম। পরবর্তীকালে আমি যখন ইচ্ছা আমার হয় ওই সম্বন্ধে জানার, আমি জানার চেষ্টা করি এবং জানতে পারি,
যে গভর্নমেন্ট জবে, গভর্নমেন্ট সরকারি চাকরির একটা আলাদা একটা ক্ষেত্র রয়েছে, সে সুযোগ আছে, সেখানে যদি সঠিকভাবে পরিশ্রম করা যায় তাহলে সেক্ষেত্রে সফল হওয়া যায়। বাহ, এটা মানে এটা আমাদের ভিউয়ার্সটা জেনে নিন যে কোনো কিছু মানে ভালো কিছু পেতে গেলে সঠিক পদ্ধতিতে যদি প্রিপারেশন নেওয়া যায় সেখানে সাকসেসফুল হওয়া যায়। আজকে আমরা সেটা অনুপ বন্দ্যোপাধ্যায় স্যারের থেকেই শুনলাম যে সেই দিনগুলো অতিক্রম করে এসেছে। স্যার, নেক্সট প্রশ্ন আমার, গভর্নমেন্ট সার্ভিস পাওয়ার জন্য কনসিস্টেন্সি বজায় রেখে প্রতিনিয়ত প্রস্তুতি নেওয়ার প্রয়োজন আছে কি? অবশ্যই আছে। কিরকম ব্যাপারটা স্যার? যদি আমি এটা বললাম, আমার তো 2 বছরের প্রিপারেশন হ্যাঁ। অলমোস্ট, হ্যাঁ যদি বলা যায় প্রিপারেশন না, সেই মতো প্রিপারেশন নেওয়া, সঠিকভাবে প্রিপারেশন না, হ্যাঁ বছর 1.5 থেকে 2 বছরের প্রিপারেশন নেওয়া, তো তাতে আমি নিয়মিতভাবে একটা কনসিস্টেন্সি বজায় রেখে আচ্ছা প্রিপারেশনটা নিয়েছিলাম এবং তার ফল পেয়েছি। ফলত আমি বলবো যে যারা এই সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে তারা যদি অনেক আরো আগে থেকে একটা ধারাবাহিকভাবে একটা রেগুলার মেজারে পড়াশোনা করেন, নিয়মিত সময় দেন এবং চর্চা করেন, আমি বলি যে তাদের পক্ষে সম্ভব, তাতেই সম্ভব। খুব তাড়াতাড়ি সম্ভব এই সরকারি চাকরির পরীক্ষা সফল হওয়া। বাহ বাহ, আপনার এই যে কথাটা আমাদের ভিউয়ার্সদেরকে অনেক অনেক মোটিভেট করবে। আমরা কনসিস্টেন্সি বজায় রাখতে পারি না আমরা, একদম এটা বজায় রাখলে খুব সহজে কম সময়ে সাকসেস কম সময়ে এবং খুব সহজেই খুব সুন্দর হতে পারবে। তো স্যার, আমরা নেক্সট প্রশ্নে আসি। আমার নেক্সট প্রশ্ন যে নিউ জেনারেশন যারা ভাবে এখন আর গভর্নমেন্ট সার্ভিস পাওয়া যায় না, তাদের ভাবনাটা কি সঠিক আপনার দৃষ্টিভঙ্গিতে? এটা আমার ক্ষেত্রেও একসময় ছিল, আমি ভাবতাম হয়তো গভর্নমেন্ট জব পাওয়া কিভাবে যায় আমি জানতাম না, কিন্তু এখন আমি বলবো যে গভর্নমেন্ট জব পাওয়া যায়, তার জন্য সঠিক পদ্ধতি অবলম্বন করতে হবে, সঠিক সময় সেটা শুরু করতে হবে, সেই পদ্ধতিটা তার মানে গভর্নমেন্ট সার্ভিস এখনো পাওয়া যায়, এখনো পাওয়া যায় এবং যথেষ্টই মানে বজায় রেখে, রাজ্য স্বচ্ছতা বজায় রেখেই পাওয়া যায়। আচ্ছা বাহ, সুন্দর একটা উত্তর পেলাম আমরা। ভিউয়ার শুনতে পাচ্ছেন আপনারা যে গভর্নমেন্ট সার্ভিস এখনো পাওয়া যায়, এটা স্যার নিজের এক্সপিরিয়েন্স থেকে বললেন। তো স্যার, পরের প্রশ্নে আসি। আমি শুনেছি আপনি একটা সেকশনের একটা ইনচার্জ। ইনচার্জ শুনলেই তো অনেকে ব্যাপারটা ভাবে কি যে মানে অনেক অনেক উঁচু একটা পোস্ট, সত্যি উঁচু পোস্ট, যেমন একটা স্কুলের হেড টিচার, উনি এক ধরনের ইনচার্জের মধ্যে পড়ে। তো এই ধরনের ইনচার্জের পোস্ট এই কর্মক্ষেত্রে সবাইকে কর্মক্ষেত্রে এত বড় দায়িত্ব আপনি কিভাবে সামলান বা ম্যানেজ করেন? মানে দীর্ঘ জীবন আমার এখানে জয়েন করে, মানে সরকারি কর্মক্ষেত্রে আমার প্রবেশের মানে পূর্বে আমি যে প্রাইভেট কনসার্নে বললাম যে দীর্ঘ কয়েক বছরই চাকরি করেছি, তো সেখানে গিয়েও অলরেডি আমার একটা সবাইকে নিয়ে মিলেমিশে চলার একটা যে ছিল প্রবণতা ছিল, একটা প্রবণতা বা সেই কালচারটা কিন্তু শিখে এসেছি, সেটা আমার একটা ক্ষেত্রে আমাকে এটা হেল্প করেছে, এখানে সাহায্য করেছে আমাকে, এখানে সবাইকে নিয়ে চলা, সবার সাথে মিলেমিশে কাজ করার ক্ষেত্রে আমাকে এটা সাহায্য করেছে। তাছাড়া যদি নিজের কাজটা ঠিকঠাক করে করা যায় তাহলে দেখা যাবে যে অন্যান্য যারা আছে তাদেরকে বেশি বলতে লাগে, বেশি বলার প্রয়োজন হয় না, তারাও দেখবেন যে আপনাকে দেখে তারা প্রভাবিত হবে। বিশ্বাসটা রাখতে হয় নাকি এর মধ্যে? বিশ্বাসটা তো অবশ্যই একটা বিষয়, বিশ্বাস তো রাখতেই হবে, বিশ্বাস না করলে তো আপনি কাজ করতে পারবেন না, নিজে করতেও পারবেন না। কিন্তু তাছাড়াও আপনি আপনার কাজটা সঠিকভাবে করুন, আপনার কাজটা সঠিকভাবে সম্পাদন করলে আপনি দেখবেন তাতেই আপনার অনেক কাজ মানে যেগুলো আপনি অন্যগতি করতে চাইছেন না বলেই আপনার সেই কাজগুলো আচ্ছা হয়ে যাবে। আপনাকে তার মানে চাকরি পাওয়ার পরে এই ডেকোরিয়ামগুলো মেনটেন করতে হবে, অবশ্যই কাজ করতে হবে, তাই না? অবশ্যই। বাহ, খুব ভালো। অনেকে তো ভাবে যে গভর্নমেন্ট সেক্টরে উনি গভর্নমেন্ট সার্ভেন্টটা কাজই করে না। এটা দেখুন ভিউয়ার, আজকে আমরা জানলাম যে গভর্নমেন্ট সেক্টরে চাকরি পাওয়ার পরে কাজ করতে হবে,
অনেকে ভাবে যে কাজ করে না বুঝি, তা নয়, এটা তো জেনে গেলাম আমরা। তো স্যার নেক্সট প্রশ্ন, কর্মক্ষেত্রে সবাইকে নিয়ে চলতে হলে আপনি যে স্ট্র্যাটেজি ব্যবহার করেন সেটা একটু বলবেন প্লিজ। আই মিন সবাই এত লোক এত মত, তাদেরকে আপনি কিভাবে এক সুতার মধ্যে বাঁধেন? আপনার কি ফর্মুলা আছে, কি ফর্মুলা আপনি ইউজ করেন? এর বিশেষ কোনো ফর্মুলা নেই, সবার সঙ্গে খুব সহজে থাকা, সহজ ব্যবহার করা, খুব সহজে তাদের সঙ্গে মেশা, অতিরিক্ত কোনো কিছু কারোর উপরে চাপিয়ে না দেওয়া, আচ্ছা তার কাছ থেকে তার যে ডিউটিটা সেটাকে তার সামর্থ্য নিয়ে বুঝিয়ে দেওয়া। আচ্ছা ব্যাস এটুকুই আমার মনে হয় যে যদি আমি করি, অনুসরণ করি, তাতেই সবার সঙ্গে মিলেমিশে একটা কাজ করা সম্ভব খুব সহজ। আমাদের দৃষ্টিভঙ্গি খুব স্বচ্ছ থাকলে সবাইকে নিয়ে চলা সহজ হয়। একদমই তাই। তো স্যার পরের প্রশ্নে আসি, গভর্নমেন্ট সার্ভিস পাওয়ার ব্যাপারে নিউ জেনারেশনকে, মানে যারা চাকরি প্রার্থী তাদেরকে আপনি কি মেসেজ দেবেন? তারা তো চাকরি চায়, তারা বেকারত্ব যারা ভুগছে, আপনার এই এতদিনের দীর্ঘদিনের জীবনে যা বুঝে গেছেন চাকরি পাওয়া যায়, এটা একটু বলবেন স্যার, যাতে খুব ভালোভাবে বুঝতে পারে চাকরি পাওয়া যায় এবং চেষ্টা করবে 100%। দেখুন, যারা সরকারি চাকরি প্রার্থী বা ভালোভাবে কোনো প্রার্থী, হ্যাঁ চাকরি সরকারি চাকরি প্রার্থী। প্রার্থী, তাদের একটা বিষয়, মানে আমি আমার যে অভিজ্ঞতা, জীবনের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে তাদের শিক্ষা জীবন শেষ হওয়ার পরপরই তাদের এই সম্বন্ধে পড়াশোনা করা উচিত। আমি বলবো পরপর না, তার আগে থেকেই, শিক্ষা জীবন শেষ হওয়ার আগে থেকেই এই যে সরকারি চাকরি কিভাবে কর্মক্ষেত্রে প্রবেশ করা যায়, যে সরকারি চাকরির যে কর্মক্ষেত্র একটা আছে, বিশাল একটা বিস্তৃত একটা ক্ষেত্র রয়েছে, সেই ক্ষেত্রে কিভাবে প্রবেশ করা যায় তার সম্বন্ধে কিন্তু ওই কর্মজীবন শেষ করার পরে না, স্টুডেন্ট জীবন, আমি ভুল বললাম, মানে শিক্ষা জীবন শেষ করার পরে নয়, শিক্ষা জীবন শেষ করার আগেই তার সম্বন্ধে কিন্তু একটা ধারণা তৈরি করে নিতে হবে, এবং তার জন্য তার লক্ষ্য কি হবে, তার পথ কি হবে, চলার পথটা কি হবে সেটাকে নির্ধারণ করে নিতে হবে। তারপরে সেই পথে চলা শুরু করতে হবে একদম শুরু থেকেই, যাতে করে দেরি না হয়ে যায় বা অযথা কোনো সময় নষ্ট না হয়। সময়ের গুরুত্বটা বুঝতে হবে। একদমই তাই। খুব ভালো লাগলো স্যার আপনার বক্তব্য শুনে, আপনার এক্সপিরিয়েন্স শুনে। অ্যাকচুয়ালি স্যার, বেকার সমস্যা একটা মানুষের জীবনে বিশাল বড় একটা অভিশাপ। এই বেকার সমস্যা আমাদের দেশে চারদিকে ছড়িয়ে পড়ছে, যত লোক আছে সেই হিসাবে চাকরি নেই, অনেকে বিজনেস করে, কিন্তু সাধারণ মানুষ যারা তাদের চাকরি করতেই চায় এবং ভালো চাকরি করতে চায়। এই ভালো চাকরিতে আজকাল অনেকে ভাবে কি যে গভর্নমেন্ট সার্ভিসটাই ভালো সার্ভিস, প্রাইভেট চাকরি অনেকে করে। কিন্তু যে আমার এই ভিডিও দেখছেন তাদের মধ্যে যদি কেউ থাকেন চাকরি প্রার্থী এবং যার বয়স কম, এখন অবধি পড়াশোনা শেষ হয়নি, তাদেরকে আমি বারবার বলবো যে আমার এই যে সাক্ষাৎকার, এই সাক্ষাৎকারের মাধ্যমে আমি যদি কিছু লোকের বেকার সমস্যা চিন্তা থেকে মুক্ত করতে পারি, তাহলেও আমার এই প্রয়াস সার্থক হবে। এই ধরনের ভালো ভালো মানুষের সাথে আমি পরিচয় করাবো আগামী দিনে। অভিজ্ঞতা শোনার পর নিজে নিজে রিয়েলাইজ করবেন কীভাবে চলতে হবে, নিজের মনকে পজিটিভিটিতে ভরিয়ে ফেলবেন, দেখবেন অবশ্যই আপনি বেকার সমস্যা থেকে উত্তীর্ণ লাভ করতে পারবেন। তো স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি এটা বুঝে গেলাম যে আপনি কর্মজীবনে খুবই সাকসেসফুল একজন মানুষ। এটাও আশা করি আপনি ব্যক্তিগত জীবনেও সত্যি খুব সাকসেসফুল মানুষ। এটা আপনার সিস্টেমেটিক কাজকর্ম দেখেই, কথা শুনে বুঝতে পারছি। তো আপনার সুন্দর জীবন কামনা করি, আপনি আরো দীর্ঘদিন হতে চাকরি করবেন, সুন্দরভাবে কাটুক আপনার দিনগুলো, এই বলে আজকে আমি বিদায় দিচ্ছি। ভিউয়ার্স, আপনারা সঙ্গে থাকুন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। স্যার, গুড লাক।